12 অক্টোবর 1972 সাল সাউথ আমেরিকার উরুগুয়ে দেশ থেকে একটি ছোট্ট চার্টার প্লেন আকাশে ওড়ে। আর তারপর এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে আপনিও শিউরে উঠবেন। আর তাই এই ঘটনাটি ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে অন্যতম। এই প্লেনটি চিলি দেশের রাজধানী স্যান্টিয়াগোতে যাচ্ছিল, আর এর মধ্যে বসেছিল কিছু বলিষ্ঠ রাগবি টিমের খেলোয়াড়, তাদের কিছু পরিবারের সদস্য এবং তাদের বন্ধুরা। টোটাল ৪৫ জন প্যাসেঞ্জার এই প্লেনে যাত্রা করছিলেন। এই যাত্রা খুব লম্বা ছিল না। সাধারণত উরুগুয়ে থেকে সান্টিয়াগোতে যেতে ৩ ঘন্টা সময় লাগত, কিন্তু রাস্তার মধ্যে আসে বিশাল আন্ডিজ মাউন্টেন রেঞ্জ। সাউথ আমেরিকায় আন্ডিজ মাউন্টেন রেঞ্জ দুনিয়ার দীর্ঘতম পর্বতমালা। হিমালয় পর্বতমালার পর সবথেকে উঁচু পর্বত এখানেই পাওয়া যায়। এই সুন্দর পাহাড়ি এই প্যাসেঞ্জারদের জন্য এক ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়ায়। 12 অক্টোবরের দিন পাহাড়ে তুফান আসে, যার জন্য প্লেন আগে যেতে পারে না। পাইলট ঠিক করে যে তারা রাস্তাতেই দাঁড়িয়ে যাবে, আর পরের দিন আবার উড়বার চেষ্টা করবে। আর্জেন্টিনার মেন্ডোসা শহরে রাত্রেবেলায় প্লেনটি ল্যান্ড করানো হয়। পরের দিন 13 অক্টোবর দুপুর 2:18 এই বিমান দ্বিতীয়বারের জন্য টেক অফ করে। পাইলট দেখেছিল যে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে, তাই পরের 1 ঘন্টা যাত্রা খুব ভালো ছিল। 3:21 প্লেন স্যান্টিয়াগোর খুব কাছে পৌঁছেছিল, কিন্তু তখনও পাহাড়ের মধ্যেই ছিল, কেননা এই শহরের পাশেই অনেক উঁচু উঁচু পাহাড় আছে। নিচে যাবার সময় হঠাৎ করে ভয়ঙ্কর আলোড়ন দেখতে পাওয়া যায়। প্লেন খুব দ্রুত ওপরে নিচে দুলতে থাকে। সেই সময় আশেপাশে অনেক মেঘ চলে আসে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ থাকবার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ প্লেনে অ্যালার্ম বাজতে থাকে, আর ওয়ার্নিং লাইটসও জ্বলতে থাকে। কেউ বুঝতেই পারছিল না যে কি হচ্ছিল। কিছু প্যাসেঞ্জার যারা রাগবি প্লেয়ার ছিল, তারা সিটের মধ্যে নির্ভয়ে বসেছিল আর এসব নিয়ে মজা করছিল। তাদের মধ্যে একজন জানালার বাইরে তাকিয়ে দেখে যে মেঘ আস্তে আস্তে কমছে। তারপরে দেখে যে পাহাড় খুব কাছেই রয়েছে। যখনই এই বিমান মেঘের থেকে বাইরে বেরিয়ে আসে, পাইলট বুঝতে পারে যে তাদের সামনে খুব কাছে একটি খুব বড় পাহাড় আছে। সঙ্গে সঙ্গে ভয়ে তারা প্লেনকে ওপরের দিকে নিয়ে যাবার চেষ্টা করে। এয়ারক্রাফটের গ্রাউন্ড অ্যালার্ম খুব দ্রুততার সাথে বাজছিল। পাইলটস ম্যাক্সিমাম পাওয়ার লাগিয়ে দেয় অল্টিটিউড গেইন করবার জন্য এবং সেই পাহাড়ের ওপর দিয়ে বেরিয়ে যাবার জন্য। কিন্তু আফসোস, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। প্লেনের পেছনের অংশ পাহাড়ে ধাক্কা খায়। ওপরে যাবার সময় প্লেনের যে রেয়ার পোর্শন ছিল তা পুরো আলাদা হয়ে যায়। পেছনের যে 2টো সিটের রো ছিল, সেটা প্লেন থেকে লিটারালি হাওয়াতে উড়ে যায়। 3 জন প্যাসেঞ্জার এর সাথে বাইরে হাওয়াতে উড়ে যায়। কিছু সেকেন্ড অবধি এই প্লেন ওপরে যেতে থাকে, আর তারপর হঠাৎ এটি নিচে পড়তে থাকে। কিছু সেকেন্ডের পর প্লেনের লেফট উইংসও ভেঙে যায়। কিছু আরও প্যাসেঞ্জার্স প্লেন থেকে উড়ে নিচে পড়ে যায়, আর এখন প্লেনের শুধু সামনের অংশ বেঁচে ছিল, যা সোজা একটি গ্লেসিয়ারে যেয়ে পড়ে। 350 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে এটি গ্লেসিয়ারে স্লাইড করতে থাকে, আর 700 মিটার নিচে যেয়ে ফাইনালি লাস্ট ধাক্কা খায়।
প্লেনের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। প্যাসেঞ্জারদের যে সিটগুলি ছিল তা প্লেনের বেস থেকে ফেটে বাইরে বেরিয়ে আসে। প্লেনের ককপিট পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে যায় আর দুজন পাইলটস সঙ্গে সঙ্গে মারা যান। এই প্লেনটি এখন আন্ডিজ পর্বত শৃঙ্খলার কোনো এক অজানা জায়গায় ৩৫৭০ মিটার উচ্চতায় ভেঙে পড়ে আছে। আশ্চর্যের বিষয় ছিল, প্লেনে ৪৫ জন প্যাসেঞ্জারদের মধ্যে ৩৩ জন তখনও বেঁচে ছিল। তারা এই প্লেন ক্র্যাশের পরেও বেঁচে গিয়েছিল। বাস প্রবলেম এটাই ছিল যে এদের মধ্যে অনেকেই আহত ছিল, আর কেউ জানত না যে এরা কোথায় আটকে পড়েছে। জানা যায় যে প্লেন নিজের মেন রুট থেকে ৮০ কিলোমিটার ভুল দিশাতে উঠছিল, আর এই বেঁচে যাওয়া যাত্রীদের দুর্দশাত বাস এখন শুরুই হয়েছিল। না তো সেই সময় তারা কল্পনা করতে পেরেছিল, না তো আপনারা এই সময় কল্পনা করতে পারছেন যে এই বেঁচে থাকা যাত্রীদের সাথে আগে কি হতে চলেছিল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী, আর এটি হলো ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনা উরুগুয়ান এয়ারফোর্স ফ্লাইট 571-এর। তো চলুন আমার সাথে আজকে এই প্যাসেঞ্জারদের সাথে আগে কি হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে। প্লেন ক্র্যাশের যাত্রীদের মধ্যে এমন দুজন যাত্রী ছিলেন যাদের খুব বেশি আঘাত লাগেনি। প্রথম ১৯ বছরের রবার্টো ক্যানেজা এবং দ্বিতীয় জন ছিলেন ২০ বছরের গুস্টাভো জারভিনো। এরা দুজনেই মেডিকেল স্টুডেন্টও ছিলেন, তাই খুব তাড়াতাড়ি তারা কাজ শুরু করে দেয়। কারা কারা বেঁচে আছে আর আহতদের কিভাবে সাহায্য করা যায়। তারা দেখে যে অনেক প্যাসেঞ্জার এরকম ছিল যাদের খুবই মারাত্মক আঘাত লেগেছিল। তাদের মধ্যে একজন ছিলেন ২৩ বছরের ফার্নান্ডো প্যারাডো, যিনি স্কাল ফ্র্যাকচারের জন্য কমাতে চলে যান। সেই দুজন মেডিকেল স্টুডেন্টদের দ্বারা যতটা সম্ভব ছিল ততটা তারা করে এবং বাকি বেঁচে থাকা আহত যাত্রীদের সাহায্য করবারও তারা পুরোপুরিভাবে চেষ্টা করে। অন্যদিকে এই প্লেনের হারিয়ে যাবার ১ ঘন্টার মধ্যেই চিলিয়ান এয়ারফোর্সের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ৪টি হেলিকপ্টারকে পাঠানো হয় এই প্লেনের বেঁচে থাকা যাত্রীদের খোঁজার জন্য। সন্ধ্যের থেকে রাত পর্যন্ত এরা ক্র্যাশ সাইটকে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই খুঁজে পায় না। রেস্কিউ অফিসার্স রেডিও ট্রান্সমিশন শুনে আন্দাজ লাগায় যে এয়ারক্রাফট খুবই দূরে এবং দুর্গম জায়গাতে যে ক্র্যাশ হয়েছে। সবথেকে বড় প্রবলেম ছিল যে প্লেনটি সাদা রঙের ছিল, আর এটি একটি এমন জায়গায় ক্র্যাশ হয়েছিল যেখানে চারিদিকে সাদা বরফে ভর্তি ছিল। বরফের পাহাড়ের মধ্যে এই প্লেনটিকে খুঁজে বের করা খুবই কঠিন ছিল। ১৩ অক্টোবরের রাত্রে বেঁচে থাকা প্যাসেঞ্জাররা খুবই আশাবাদী ছিল। তারা আশা করেছিল যে বাস কোনো রকমে একটা রাত পেরিয়ে গেলেই পরের দিন তাদেরকে কেউ না কেউ তো অবশ্যই খুঁজে বের করবে। বরফের ঠান্ডার মধ্যে সেই রাত্রিকে ৫ জন আহত যাত্রী সহ্য করতে না পেরে মারা যায়। বেঁচে থাকা যাত্রীদের সংখ্যা এখন ৩৩ থেকে কমে ২৮ হয়ে যায়। এই বেঁচে থাকা যাত্রীরা প্লেনের যেটুকু পার্ট বেঁচে ছিল সেটার মধ্যেই আশ্রয় নেয়। তাদের লাগেজ, ব্যাগপত্র, সিট আর বরফের টুকরো তারা ব্যবহার করে সেই প্লেনের পেছনের অংশকে বন্ধ করবার জন্য, যাতে প্লেনের ভেতরে তারা গরম থাকতে পারে। পরের দিন ১৪ অক্টোবর আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ে দেশ থেকে ১১টি আলাদা আলাদা হেলিকপ্টার সার্চ অপারেশন করে। এরা যে সার্চ এরিয়া বেছে নেয় সেটা ঠিক ছিল। সেই সার্চ এরিয়ার মধ্যেই ক্র্যাশ সাইটটি ছিল, কিন্তু তারপরেও তারা ক্র্যাশ সাইটটিকে খুঁজে পাচ্ছিল না।
বেঁচে থাকা যাত্রীরা ঠিক করেন যে তারা লিপস্টিকের ব্যবহার করবে প্লেনের ছাদে SOS লিখবার জন্য। তারা এস লিখতে শুরু করে, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে তাদের কাছে যে লিপস্টিক আছে তা যথেষ্ট নয় সব অক্ষরগুলি লিখবার জন্য। এরপর তারা চেষ্টা করে বরফের মধ্যে সুটকেসের ব্যবহার করে একটি বড় ক্রস বানানোর, যাতে হেলিকপ্টার এই ক্রসটিকে দেখতে পায়। কিন্তু আবারও তারা বুঝতে পারে যে এটিও কাজ করছে না। সেই দিন একটি নয়, দুটি নয়, 3টি হেলিকপ্টার তাদের ওপর দিয়ে উড়ে যায়। তারা চিৎকার করতে থাকে, হাত উঠিয়ে সমস্ত রকমভাবে চেষ্টা করতে থাকে যে সেই হেলিকপ্টারগুলি তাদেরকে দেখুক, তাদেরকে নোটিস করুক, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। আরও একটা দিন সেই চেষ্টাতেই পার হয়ে যায়। পরের দিন 15ই অক্টোবর বেঁচে থাকা যাত্রীরা বুঝতে পারে যে তাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। একজন প্যাসেঞ্জার ফিটো স্টার্চ জল বের করবার উপায় খুঁজে বের করে। সে একটি মেটাল সিটের ব্যবহার করে সোলার কালেক্টর হিসেবে, যার দ্বারা রোদের তাপে বরফকে গলিয়ে জল তৈরি করা যায়। আর সেই বিন্দু বিন্দু জল সঞ্চয় করে খালি বিয়ার আর মদের বোতলে। এর সাথে কিছু প্যাসেঞ্জার সিটে লাগানো গদিকে জুতো হিসেবে ব্যবহার করতে থাকে। সিট কভারের ভেতরে থাকা তুলোকে নিজেদেরকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। পরের দিন 16ই অক্টোবর প্লেন ক্র্যাশের 3 দিন পর ফার্নান্ডো প্যারাডো কোমার থেকে বেরিয়ে আসে। যখনই তার জ্ঞান ফেরে সে দেখে তার মা এই প্লেন ক্র্যাশে মারা গেছে, আর তার 19 বছরের বোন খুবই সিরিয়াস অবস্থায় রয়েছে। প্যারাডো তার নিজের বোনকে বাঁচিয়ে রাখবার পুরো চেষ্টা করে। তার জন্য জল, খাবার সব নিয়ে আসে, কিন্তু ক্র্যাশের 8 দিন পর তার বোনও মারা যায়। এই প্যাসেঞ্জারদের মধ্যে বেশিরভাগ জনই এমন ছিলেন যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকতেন। এর আগে তারা কোনোদিনও বরফ দেখেননি, আর এখন হঠাৎ করে -30°C ঠান্ডায় এত উচ্চতায় ঠিকঠাক খাবার ও জল ছাড়া কোনো রকমে দিন যাপন করছিলেন। 21শে অক্টোবর ক্র্যাশের 8 দিন পর সার্চ অ্যান্ড রেস্কিউ টিমস নিজেদের হাত উঠিয়ে দেয়। তারা মনে করে 8 দিন পর কোনো যাত্রীরই বেঁচে থাকা সম্ভব নয়, তাই এই সার্চ অপারেশনকে কন্টিনিউ করা কোনো মানেই হয় না। এতদিন পরেও কারোর বেঁচে থাকার কোনো চান্স খুবই কম ছিল, তাই 142 ঘন্টা সার্চ অপারেশনের পর অফিসিয়ালি এই সার্চ অপারেশনকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক এই সময় এই যাত্রীদের মধ্যে একজন একটি ট্রানজিস্টর রেডিও পড়ে থাকতে দেখে প্লেনের সিটের ভেতরে। একজন যাত্রী যিনি রাগবি প্লেয়ার ছিলেন, নাম রয় হার্লি, তিনি ইলেকট্রনিক্সের ব্যাপারে কিছুটা জানতেন, তাই সে এই রেডিওটিকে অন করবার চেষ্টা করতে থাকে। একটি বড় অ্যান্টেনা বানিয়ে ফাইনালি এটিকে চালু করে। কিন্তু এই রেডিওর থেকে ওয়ান ওয়ে কানেকশনই সম্ভব ছিল, অর্থাৎ বাইরের সব জিনিস শোনা যাচ্ছিল, কিন্তু নিজেরা কোনো মেসেজ বাইরে পাঠাতে পারত না। এই রেডিও অন করা হয় ক্র্যাশের 11 দিন পর, আর তখন তারা জানতে পারে যে সার্চ অপারেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এই যাত্রীদের মন পুরোপুরিভাবে ভেঙে যায়। কিছু যাত্রী কাঁদতে থাকে। এই খবর শোনার পর কিছুজন হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন। ফার্নান্ডো প্যারাডো একজন এমন ব্যক্তি ছিলেন যে এই খবরটি শোনার পর কোনো রিয়্যাক্ট করেননি, কারণ তার মাথায় তখন অন্য প্ল্যান চলছিল। 11 দিন পর খাবার কম হতে থাকে। এদের কাছে এমনিতেও বেশি খাবার ছিল না, শুধু 8টি চকলেট বার্স, একটি মাসেলসের টিন, 3টি জার জ্যামের, একটি আলমন্ডসের জার,
কিছু খেজুর, কিছু ক্যান্ডি, কিছু শুকনো কিশমিশ আর কিছু মদের বোতল ছিল। ক্র্যাশের কিছুদিন পরেই এরা সব খাবার স্টোর করা শুরু করে দিয়েছিল। প্রতিদিন একটু একটু করে খেত। প্যারাডো তো একটি চকলেট কভার বাদামকে 3 দিন অবধি খায়, কিন্তু এভাবে খেয়েও খাবার শেষ হয়ে যায়। 3800 মিটার উঁচুতে, যেখানে কোনো গাছপালা নেই, কোনো পশু পাখি নেই যাদেরকে মেরে খেয়ে বেঁচে থাকা সম্ভব হতো। 11 দিন অবধি খাবার পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল। আর কিছু লোক প্লেনের কিছু পার্টসকে খাবার চেষ্টা করে, যেমন শীটের ভেতরে থাকা কটন আর শীটের ভেতরে থাকা লেদারকে খাবার চেষ্টা করে, কিন্তু এতে তারা আরো অসুস্থ হয়ে পড়ে। এরকম অবস্থায় যখন না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় ছিল না, তখন এই মানুষগুলি এমন কিছু করে যেটা শুনে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। তারা সিদ্ধান্ত নেয় যে বেঁচে থাকার জন্য নিজেদের বন্ধু আর পরিবারের মৃতদেহ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সিদ্ধান্ত নেওয়া কোনো সহজ কাজ ছিল না, কেননা বেশিরভাগ লোক যারা এই ক্র্যাশে মারা গিয়েছিল তারা বন্ধু ছিল, ক্লাসমেট ছিল, পরিবারের সদস্য ছিল কিংবা আত্মীয় ছিল। এই সিদ্ধান্ত প্রথমে ক্যানেজার মাথায় আসে, আর তাই সেই প্রথম এটি ট্রাই করে। কিছু লোক খাবার চেষ্টা করে, কিন্তু তারা হজম করতে পারেননি। কিছু জনে সেই সময় মানা করলেও 2 দিন পর আর কোনো উপায় না পেয়ে অবশেষে তারাও মানুষের মাংসকেই খাবার হিসাবে খেতে বাধ্য হয়। 29শে অক্টোবর, ক্র্যাশের 16 দিন পর এই খাবারও কম হতে থাকে। এদের কাছে কোনো প্ল্যান ছিল না। কেউ জানতো না যে আগে তাদের সাথে আর কি কি হতে চলেছে। তারা ভাবছিল এর থেকে খারাপ অবস্থা আর কিছু হতে পারে না। আর ঠিক সেই রাত্রেই একটি গম্ভীর আওয়াজ তারা শুনতে পায়। তারা জানতে পারে যে হঠাৎ করে ভারী তুষার ঝড় এসেছে। তাই ভারী বরফ পাহাড়ের ওপর থেকে দ্রুত গতিতে নিচে আসছে। এই তুষার ঝড়ে প্লেনের ভেতর বরফে ভর্তি হয়ে যায়। 8 জন বরফের মধ্যে চাপা যেয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এখন বেঁচে থাকে মাত্র 19 জন। বেঁচে থাকা এই 19 জনও বরফের ভেতরে একটি ছোট্ট জায়গায় চাপা ছিল। প্যারাডো একটি লোহার দণ্ডের সাহায্যে বরফের ভেতরে একটি গর্ত তৈরি করে, যাতে করে কিছু ভেন্টিলেশন আসতে পারে। 2 দিন মেহনত করবার পর খুঁড়ে খুঁড়ে একটি সুড়ঙ্গ তৈরি করে আর অনেক কষ্ট করে বাইরে আসে। বাইরে এসে দেখে বরফের তুফান আবারও আসছে, আর বেঁচে থাকার জন্য আবারও সেই বরফের গুহার ভেতরে বসাই বুদ্ধিমানের কাজ। পরের 3 দিন বেঁচে থাকা যাত্রীগণ কোনো রকমে একই জায়গায় বসে থাকে। 3 দিন পর আবারও বাইরে আসে, যখন আবহাওয়া পরিষ্কার হয়। বাইরে বেরিয়ে এই মানুষগুলি বুঝতে পারে যে এদের কেউ বাঁচাতে আসবে না। যদি এদের এখান থেকে বেরাতে হয়, তাহলে নিজেদেরকেই চেষ্টা করতে হবে। এখানে এই ক্র্যাশ সাইডে বসে থেকে মরার থেকে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে মরাই ঠিক বলে মনে করে। কানেজা, প্যারাডো আর ভেজিন্টিন সব থেকে স্ট্রং ছিল। তাই সবাই ডিসাইড করে যে এই 3 জনকে একটু বেশি খাবার দেওয়া হোক, আর সব থেকে গরম কাপড় এদের দেয়া হোক, কেননা এরা বাইরে যেয়ে পায়ে হেঁটে কোনো সাহায্য নিয়ে আসার চেষ্টা করবে। সবার প্রথম কাজ ছিল লোকেশনের আন্দাজ লাগানো। ক্র্যাশ হবার আগে কো-পাইলট একটি স্টেটমেন্টে বলে যে এদের প্লেন কুরিকো শহরকে পাশ করেছে। তাই এরা আন্দাজ লাগায় যদি তারা পশ্চিম দিকে কিছু কিলোমিটার যায়, তাহলে হয়তো তারা চিলি দেশের কোনো গ্রামে পৌঁছাতে পারবে। কিন্তু তাদের এই ভাবনা একদমই ভুল ছিল। কো-পাইলট আসলে নিজেও জানতো না যে তারা প্লেনটি কোথায় নিয়ে যাচ্ছে। আসলে তাদের দুর্ঘটনাস্থল 89 কিলোমিটার পূর্ব দিকে ছিল,
আন্দিজ পর্বতের মধ্যবর্তী স্থানে। এই সব কিছু না জেনে 15ই নভেম্বর এই তিনজন বেরিয়ে পড়ে সাহায্য পাবার আশায়। কয়েক ঘন্টা পূর্ব দিকে চলার পর এরা নিজেদের প্লেনের পেছনের টুকরো খুঁজে পায়। সেটা প্লেনের সেই অংশ যা প্রথমেই ভেঙে গিয়েছিল। এর ভেতরে তারা অনেক সুটকেস, চকলেট, 3টি মিট প্যাটিস, রামের একটি বোতল, এক্সট্রা কাপড়, কমিক বুক আর কিছু মেডিসিন পায়। আর তার সাথে এরা খুঁজে পায় এয়ারক্রাফটের 2-ওয়ে রেডিও সিস্টেম, এমন রেডিও যার থেকে শুধু ইনকামিং কমিউনিকেশন নয়, বাইরেও মেসেজ পাঠানো যেত। এরা সিদ্ধান্ত নেয় যে সেখানেই তারা রাত কাটাবে। এই অভিযানের দ্বিতীয় দিনে তারা আর একটু ইস্টের দিকে যায়, কিন্তু কথোপকথনের মধ্যে দিয়ে তারা ঠিক করে যে এই রেডিওটিকেই ঠিক করার চেষ্টা করা হোক। তারা প্লেনের মেন বডির থেকে কিছু ব্যাটারি বের করে রেডিও চালু করবার কথা চিন্তা করে। প্লেনের পেছনের ভাঙা অংশেই তারা ব্যাটারি খুঁজে পায়, কিন্তু তা খুবই ভারী ছিল এবং এটিকে মেন বডি ক্র্যাশ সাইডে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা রেডিওটিকে সেখানেই ঠিক করে চালু করবার কথা চিন্তা করে। দুর্ঘটনাস্থলে যেয়ে তারা রয় হার্লির সাহায্য নেয়, যে ইলেকট্রনিক্স সম্বন্ধে একটু আধটু জানত। কিন্তু আফসোস, এই প্ল্যানটিও কাজ করে না, কারণ এয়ারক্রাফটের ইলেকট্রিক্যাল সিস্টেম 115 ভোল্ট এসিতে কাজ করত, আর যে ব্যাটারি তাদের ছিল তা 24 ভোল্ট ডিসি ছিল, এবং এগুলিকে কানেক্ট করবার কোনো সাধন এদের কাছে ছিল না। কিছুদিন তারা রেডিওটিকে ঠিক করবার চেষ্টা করে, কিন্তু খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে যে এর পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাঁচতে হলে পশ্চিম দিকে পায়ে হেঁটেই যেতে হবে। 11ই ডিসেম্বর, ক্র্যাশের 59 দিন পর আবারও ভারী তুষার ঝড় আসে, যাতে 3 জন যাত্রী আরও মারা যায়। এখন থাকে শুধু 16 জন প্যাসেঞ্জার। পশ্চিম দিকে পাহাড়ের উপরে চড়বার জন্য এবং রাত্রে শোবার জন্য কোনো ব্যবস্থার প্রয়োজন ছিল। -30°C ঠান্ডায় কিভাবে রাত্রে বেঁচে থাকা সম্ভব হবে? এই প্যাসেঞ্জারদের মধ্যে একজন 18 বছর বয়সী যুবক ছিল, কার্লোস মিগুয়েল, যে ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে জানত, আর সে নিজের সাথে ছুঁচ সুতোর বাক্সটি নিয়েই যাচ্ছিল। সে ঠিক করে আলাদা আলাদা কাপড়কে একসাথে সেলাই করে একটি বড় স্লিপিং ব্যাগ বানিয়ে দেওয়া যাক। পরের দিন 12ই ডিসেম্বর 2 মাস পূর্ণ হয়ে গিয়েছিল সেই দিন থেকে যেদিন এই প্লেনের দুর্ঘটনা ঘটেছিল। এই 3 জন বাহাদুর ব্যক্তি, প্যারাডো, ক্যানেজা ও ভিজেন্টিন, বেরিয়ে পড়ে। পশ্চিম দিকে যাবার অর্থ ছিল তাদের প্রথমে পাহাড়ের ওপরে চড়তে হবে, পাহাড়ের নিচে যাবার জন্য। তারা তখনও ভাবছিল যে তারা হয়তো কিছু কিলোমিটারই দূরে আছে, তাই তারা ভেবেছিল যে 2-3 দিনের মধ্যেই এরা সাহায্য পেয়ে যাবে, আর তাই তারা 3 দিনের জন্যই খাবার প্যাক করেছিলেন। প্যারাডো ঠান্ডা থেকে বাঁচবার জন্য 3টি জিন্স একটির পর একটি পরেছিলেন। নিজের টি শার্টের ওপরে 3টি সোয়েটার পরেছিলেন, আর পায়ে 4 জোড়া মোজা পরেছিলেন, আর তার ওপরে প্লাস্টিক শপিং ব্যাগ লাগিয়েছিলেন। পাহাড়ে উঠবার জন্য তাদের কাছে না পাহাড়ে চড়বার কোনো ট্রেনিং ছিল, না কোনো সাধন ছিল, না কোনো নকশা ছিল, না কোনো কম্পাস ছিল, আর না কোনো অভিজ্ঞতা ছিল। আর এত উচ্চতা হওয়ার জন্য হাওয়া পাতলা হয়ে যায়, অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, কিন্তু তারপরেও তারা পাহাড়ের ওপরে উঠতে থাকে। তারা সেলাই করে যে স্লিপিং ব্যাগ বানিয়েছিল তার মধ্যেই 3 জন একসাথে একে অপরকে ধরে শোবার চেষ্টা করত, আর সূর্য ওঠার সাথে সাথেই চলতে শুরু করত। ধীরে ধীরে তারা এগিয়ে যেতে থাকে এবং এইভাবেই দ্বিতীয়, তৃতীয় দিন আসে। আর চতুর্থ দিনের সকালে তারা বুঝতে পারে যে
তাদের আন্দাজ কতটা ভুল ছিল। তারা দেখে আগে শুধু পাহাড় আর পাহাড়। খাবারের ঘাটতির জন্য ভিজেন্টিন সিদ্ধান্ত নেয় যে সে ফিরে যাবে ক্র্যাশ সাইডে, আর দুজন ক্যানেজা আর প্যারাডোই আগে যাবে। 15ই ডিসেম্বর ভিজেন্টিন ফেরত যেতে শুরু করে, আর মাত্র 1 ঘন্টার মধ্যেই ক্র্যাশ সাইডে পৌঁছে যায়, কারণ পুরো রাস্তাটি ডাউন ছিল। সে এয়ারক্রাফটের সিটকে স্লেজ গাড়ির মতো ব্যবহার করে। এই পাহাড়ে উঠতে তাদের 3 দিন সময় লেগেছিল, কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে সে ক্র্যাশ সাইডে চলে যায়। প্যারাডো আর ক্যানেজা আগে যেতে থাকে, পাহাড়ে উঠতে থাকে, আর 3 ঘন্টা পর পাহাড়ের চূড়ায় যাবার পর তারা দেখে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে বরফের পাহাড় ছাড়া কিচ্ছু নেই। প্যারাডো ভালোভাবে চারিদিক দেখবার চেষ্টা করে, আর দূরে পশ্চিম দিগন্তে তারা দেখতে পায় 2টি পাহাড়ের চূড়ার মাঝে বরফ নেই। তারা হার না মেনে সেদিকেই যাবার সিদ্ধান্ত নেয়। প্যারাডো আর ক্যানেজা কয়েক দিন ভ্রমণ করতে থাকে, আর ফাইনালি তারা একটি ভ্যালিতে পৌঁছায়। একটি এমন ভ্যালি যেখানে পুরো নদী দেখতে পাওয়া যায়। এরকম সময়ে নদী অবধি পৌঁছানো একটি স্বস্তির ব্যাপার ছিল, কেননা নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকেই নিচে নামার রাস্তা পাওয়া সম্ভব ছিল। তারা চলতে থাকে। অবশেষে তারা 9 দিন পর 20শে ডিসেম্বর মানুষের অস্তিত্ব খুঁজে পায়। মাঠে কিছু গরু দেখতে পায়। তারা এত ক্লান্ত ছিল যে তারা আর আগে যেতে পারছিল না। আর তখনই নদীর ওপারে তারা ঘোড়ায় চড়া একজন মানুষ দেখতে পায়। প্যারাডো চিৎকার করে কিছু বলার চেষ্টা করে, কিন্তু নদীর আওয়াজ এত বেশি ছিল যে নদীর ওপারের মানুষটি কিছুই শুনতে পায় না। তাদের মধ্যে একজন প্যারাডো আর ক্যানেজাকে দেখতে পায়, আর তাদেরকে দেখে বলে, টুমরো, অর্থাৎ আমি কাল আবার আসব। পরের দিন সেই ব্যক্তি ঘোড়ায় চড়ে আবার আসে, আর সাথে কাগজ আর পেন্সিল নিয়ে আসে। সে এই কাগজ আর পেন্সিলকে পাথরের সাহায্যে অ্যাটাচ করে একটি সুতোর সাথে বেঁধে নদীর ওপারে ছুঁড়ে দেয়। প্যারাডো প্রথমবার সুযোগ পায় নিজের মেসেজ বাকি দুনিয়ার কাছে পৌঁছানোর। প্যারাডো এই কাগজে স্প্যানিশ ভাষায় লেখে, আমি উরুগুয়ে থেকে এসেছি। আমি 10 দিন ধরে পায়ে হেঁটে চলেছি। আমার আহত বন্ধুরা প্লেনের দুর্ঘটনাস্থলে আছে। আমাদের তাড়াতাড়ি সাহায্য করুন। আমরা জানি না কিভাবে সাহায্য পাব। আমাদের কাছে কোনো খাবার নেই। আমরা খুবই ক্লান্ত। আমাদের কাছে আর চলবারও শক্তি নেই। দয়া করে আমাদের বাঁচান। অপরদিকে এই সন্দেশটি যিনি পেয়েছিলেন তিনি ছিলেন চিলি দেশের একজন কৃষক, যার নাম ছিল সার্গিও কাটালান। সে এই সন্দেশটি পড়ে আর তাদেরকে ইশারার সাহায্যে বোঝায় যে আমি বুঝতে পেরেছি। বাকি আরও 2 জন সঙ্গীর সাথে কথা বলবার পর তিনি জানতে পারেন যে 2 মাস আগে এরকম খবর তারা শুনেছিলেন যে একটি প্লেন ক্র্যাশ হয়েছে। আর যখন তারা বুঝতে পারেন তারা অবাক হয়ে যান। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে 2 মাস আগে যে প্লেন দুর্ঘটনা হয়েছিল তার মধ্যে এখনো কেউ বেঁচে থাকতে পারে। সার্গিও পাউরুটির টুকরো ছুঁড়ে দেয় নদীর ওপারে, আর পরবর্তী 10 ঘন্টা ঘোড়ায় চড়ে পশ্চিম দিকে দৌড়াতে থাকে। মানুষদের বসতি থেকে তারা এখনো এতটা দূরে ছিল। অবশেষে তিনি যখন সব থেকে নিকটবর্তী শহরে যান, সেখানে তিনি এই খবরটি আর্মি কমান্ডোকে বলেন, যে সান্টিয়াগোতে থাকা আর্মি হেডকোয়ার্টারের সাথে কন্ট্যাক্ট করে। এই সময়ে এই কৃষক ক্যানেজা আর প্যারাডোকে ঘোড়ায় চড়িয়ে লস মাইটনস নামক শহরে নিয়ে আসে, যেখানে তারা একটু রেস্ট পায়। তারা জানতে পারে যে মনে আশা এবং হেরে না যাবার উদ্যম নিয়ে তারা 10 দিনে 61 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করেছিল।
কানেজা তার শরীরের অর্ধেক ওজন লস করে ফেলেছিল। মাত্র 44 কেজি তার ওয়েট ছিল। যখনই তাদের এই কাহিনীটি বাকি লোকেরা জানতে পারে, এটি একটি ইন্টারন্যাশনাল খবর হয়ে যায়। এই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য ছিল। চিলির এয়ারফোর্স 3 হেলিকপ্টার পাঠায় ইমিডিয়েট বাকি প্যাসেঞ্জার্সদের উদ্ধার করবার জন্য। আর্মি অফিসার্স প্যারাডো আর কানেজাকে জিজ্ঞাসাবাদ করে লোকেশন জানবার জন্য। কানেজা ও প্যারাডো নিজেদের সাথে পাইলটদের ফ্লাইট চার্ট নিয়ে এসেছিল, আর তার নকশায় মাপ ছিল যে তারা কোনখানে হাইক করেছিল। আর্মি অফিসাররা তাদেরকে হেলিকপ্টারে বসিয়ে নিয়ে গিয়েছিল যাতে ক্র্যাশ সাইটকে বোঝা সহজ হয়, আর তাদের সাহায্যে দুর্ঘটনাস্থল সম্পর্কে ফাইনালি জানা যায়। 22শে ডিসেম্বর 1972 সালে 70 দিন বাদ সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের 2টি হেলিকপ্টার ক্র্যাশ সাইডে বাকি বেঁচে থাকা মানুষগুলির কাছে পৌঁছায় তাদের জীবন বাঁচানোর জন্য। টোটাল 16 জনকে এখান থেকে উদ্ধার করা হয়। এদের সবার অবস্থা খুব খারাপ ছিল। ডিহাইড্রেশন, ভাঙা হাড়, অপুষ্টি, দুর্বলতা, কিন্তু তারপরেও সবাই রিকভার করে যায়। এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে জীবন কতটা অনিশ্চিত, তাই জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচুন। এই কাহিনী দুনিয়ার সামনে একটি শিক্ষা, আশাকে ঘিরে। যদি মানুষ চায় তাহলে কি না করতে পারে। আর যদি আপনি একবার ভেবে নিয়েছেন যে কিছু করবেন এবং আপনার মধ্যে কিছু করে দেখানোর ইচ্ছা আছে, তাহলে সব কিছুই সম্ভব। আপনি চাইলে আপনি এমন কিছু করতে পারেন যা হয়তো আপনি স্বপ্নেও কল্পনা করেননি। তাই বলে না, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যেখানে ইচ্ছা আছে সেখানে উপায় আছে। তাই এই ডিজাস্টারকে আরও এক নাম দেওয়া হয়, দ্য মিরাকল অব দ্য আন্ডেজ। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।